নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। শহরের জীবনে একটি ফ্ল্যাট বাড়িকে মনের মতো করে সাজানো গোছানোর স্বপ্ন থাকে সবার। আজ আমরা তেমনই একটি সাজানো গোছানো পরিপাটি বাসার অন্দরসজ্জার গল্প আপনাদের সামনে তুলে ধরব। বাসা যখন আসলে খুঁজি তখন মনে হচ্ছিল যে ওপেন স্পেস আছে, ওইটা আমার কাছে আসলে প্রধান একটা ফ্যাক্টর কাজ করছিল, যে কোথায় আছে যে বেশি ওপেন স্পেস। নিজের মনের মধ্যে বলেন একটা কল্পনা, সেই কল্পনার মধ্যে অনেক কিছু সাজানো গোছানো হয়ে গিয়েছিল, সেটা বাস্তবে আসলে রূপান্তরটাই বাকি ছিল। ব্রিদিং স্পেস বলে একটা কথা আছে। ঢাকা শহরের বেশিরভাগ বাড়ি তো এখন একদম একটার সাথে একটা মাঝখানে আসলে স্পেস নাই বললেই চলে। আমরা তারা দুটো বিল্ডিং একটা ওয়াল শেয়ার করে এরকম মনে হয়। তো এইখানে আমার কাছে মনে হয়েছে যে এরকম সেই সমস্যাটা নাই। বাসা যেহেতু একটা হয়েছে, তারপর তো ইন্টেরিয়র না করলে তো বাসার সৌন্দর্যটা সেভাবে ফুটানো যাবে না। তো আমি সবসময় আর কি পিন্টারেস্ট ইউজ করি। তো পিন্টারেস্টের মধ্যে অনেক ডিজাইন আসে, অনেক এস্থেটিক টাইপের কিছু ডিজাইন আসে। তো আমি সেই সমস্ত কিছু সেভ করে রেখেছিলাম, আমার হাজব্যান্ডের সাথে একটু দেখাতাম যে দেখো এটা এরকম করলে কেমন হয়। ফ্ল্যাট বুকিংয়ের পর থেকে এখানে উঠতে 3 বছরের মাঝখানে যে গ্যাপটা, এই 3 বছরের অলমোস্ট প্রতিদিনই আমরা কিন্তু কিছু না কিছু আইডিয়া শেয়ার করতাম যে আচ্ছা এটা ভালো, আচ্ছা ওইটা ভালো, আচ্ছা এটা ভালো না, আজকে হয়তো ভালো লাগলো, 2 দিন পরে মনে হচ্ছে এটা বাদ। তো এই ধরনের আর কি সিলেকশন অ্যান্ড ক্যান্সেলেশন এগুলো চলছিল। সবার আগে আসলে আমার রান্নাঘর নিয়েই আমার মাথার মধ্যে চিন্তা ছিল যেটা কেমন হবে, কিভাবে সাজাবো। একটু বড় হতে হবে, বেডরুমের ওয়াশরুমটাকে বড় হতে হবে, বেডরুমটা একটু বড় হতে হবে, বা জানালা অনেক বেশি থাকবে, অনেক সুন্দর রোদ আসবে, আলো বাতাস আসবে। আর্টিফিশিয়াল লাইটের থেকে ন্যাচারাল লাইটটাই আমার বেশি আমি পাবো। চিত্রণকে যেমন আসলে ইন্টেরিয়রের জন্য খুঁজে পাওয়া হয় ওদের ফেসবুক পেজ থেকে। তো প্রথমে যখন স্যার আমাদের কাছে আসেন লেআউটটা নিয়ে এবং তার চিন্তাভাবনাগুলো আমাদেরকে বলেন যে তিনি কি চাচ্ছেন, তার কি কালারের পছন্দ, রুমটিকে কীরকমভাবে সাজাতে চাচ্ছেন, কোন কোন কালার রাখতে চাচ্ছেন এবং তার বাসাটা কি একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবে, তার চাহিদাগুলো শুধু আমাদেরকে বলেন। তারপর আমরা তার রিকোয়ারমেন্টটাকে মাথায় রেখে আমরা একটা ফার্নিচার লেআউট বা লেআউট প্ল্যান করি। ডিজাইনে আসলে ওনারাও কোনো ধরনের কোনো ছাড় দেননি এবং আমিও আমাদের পক্ষ থেকে যে না বেস্টটা যাতে করে বের করে নিয়ে আসা যায়। তারপর পর্যায়ক্রমে আমরা তাদেরকে 3D বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে জিনিসগুলো দেখানোর পরে যেটা হয়, স্যার কিছু রিকারেকশনের মাধ্যমে আমরা একটা মোটামুটি একটা ভালো পর্যায়ে স্যার ম্যাডাম দুজনে যেখানে স্যাটিসফাই হয়েছেন সেখানে গিয়ে আমরা 3Dটা অ্যাপ্রুভ করাই। চিন্তাই ছিল যে কালার কম্বিনেশনটা যাতে খুব লাইট হয় এবং একটু কালারফুল করব, কিন্তু আবার একটু কন্ট্রাস্টও যাতে করে থাকে। প্রতি উইকে আমি এখানে চলে আসতাম, ইন্টেরিয়র যখন কাজ হচ্ছিল ডেইলি জিজ্ঞেস করতাম এসে যে কবে শেষ হবে, আমি কবে এখানে উঠতে পারবো, থাকতে পারবো। একটা মেয়ের জন্য একটা বাসা সত্যি একটা স্বপ্নের চেয়ে কোনো অংশে কম না। যখন সেই জিনিসটা খুব কাছাকাছি চলে আসে তখন মনে হয় যে কবে এটাকে ধরবো এবং কবে এখানে থাকা শুরু করব।
আমাদের এই ফ্ল্যাটটা 2160 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। সো আমরা এখানে ভিতরে পেয়েছি 1500 থেকে 1600 স্কোয়ার ফিট। এর মধ্যে আমরা পেয়েছি ড্রয়িং, ডাইনিং, একটা কিচেন। আমাদের বাসায় ঢুকতেই প্রথমেই যে লনের মতো যে এরিয়াটা দেখলেন, লনের ওখানে যে ওয়ালে দেখবেন যে একটা পেইন্টিং আছে, ওই পেইন্টিংটা কিন্তু 90s-এর। তো আমি নিজেও 90s-এর, আমার ওয়াইফ হতো। বেবি ট্যাক্সি আলা একটা ছবি যে থাকবে এবং রিক্সা একটা থাকবে, যেটা আমি জুতা পরবার দেখবো যে ওই যে আমার চাইল্ডহুড। লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়া আমাদের একত্রে ছিল, তো আমরা প্রাইভেসি পারপাসে সেখানে একটা পার্টিশন করিয়েছি এবং মাঝখানে একটা স্লাইড, একটা ডোর করেছি আমরা। মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস, যেখানে আমার খুব ভালো লাগে। এবং আমার আইডিয়াও ছিল যে আমি ওভাবেই একটা চিন্তা করব যে ফ্যামিলির সব মেম্বাররা একসাথে বসবে এবং আমরা একসাথে টিভি দেখব, আমরা খেলা দেখব বা আমরা গল্প করব, এবং একটা ওখানে সব মিলে একটা হাব, যেটা আর কি পুরা ফ্যামিলির হাব, আমি যেটা মনে করি লিভিং এরিয়া আর কি। তারপর আমাদের ডাইনিং এরিয়া শুরু হয়ে যায় এবং ডাইনিং এরিয়া থেকে আমাদের 3টা বেডরুম, মাস্টার বেডরুম, চাইল্ডস বেড আর গেস্ট রুম। 3টা বেডরুমের মধ্যে আমরা ক্যাবিনেট করে, বেড রেখে, ড্রেসিং রেখে, স্টাডি রেখে 3টা বেডরুম, চাইল্ড, গেস্ট এবং মাস্টার বেডরুম করেছি। এখানে 3টা ওয়াশরুম আছে। 3টা ওয়াশরুমকে আমরা প্রপারভাবে একটা ইউটিলাইজের জায়গায় নিয়ে এসেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমার কিচেন। স্মার্ট এবং মডুলার কিচেনের যে যত ধরনের সুযোগ সুবিধা আছে আমরা সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করেছি কিচেনটিতে। এবং ম্যাডামের যে নিডগুলো ছিল সেই ক্ষেত্রে আমরা প্রপার ইউটিলাইজেশনের জন্য এই রুমটা ব্রেকডাউন করে কিচেনটাকে বড় করেছি। তো আমাদের যে ফুড হ্যাবিটস আছে, আমরা তো একটু মশলাজাত খাবার একটু ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে এইচপিএল একটা হাই প্রেশার লিমিটিং ম্যাটেরিয়ালস ইউজ করেছি। আপনার যে খাবারের যে একটা তেল চিটচিটে ভাব, এটা থাকবে না, যদিও থাকে সেটা খুবই ইজি টু ক্লিন করা যাবে। আমাদের যেই চাহিদাটা বা আমাদের যে পছন্দটা, ওটাতেই তারা বেশি প্রাধান্য দিয়েছেন। রান্নাঘরে হচ্ছে আপনি রান্না করতে করতে আপনার জীবনের অনেক গল্পই মনে ওখানে করতে পারবেন। তো ওখানেও আসলে একটা খুবই কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট। আমরা এই পুরো বাসাটায় একটা ম্যাটেরিয়ালের একটা খুব বড় একটা ইস্যু থাকে ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে। কারণ একটা বাসায় আমরা প্রায় 15-20 বছর, 30 বছর এখানে ছাড়া অনেকে সারা জীবন এক জায়গায় কাটিয়ে দেয়। সো আমরা ম্যাটেরিয়ালটা অলওয়েজ প্রায়োরিটি দিয়ে একটু ভালো মানের ম্যাটেরিয়াল, যেমন গর্জন প্লাইউড দিয়ে আমরা ডোকো পেইন্ট করেছি, এইচপিএল কিছু ব্যবহার করেছি অনলি ফর কিচেন। এই পুরো বাসাটায় বেসিকভাবে মেনটেন করলে ইজিলি কাটিয়ে দিতে পারবে 20-25 বছর। আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে প্রত্যেকটা ডোরগুলো যেন হচ্ছে হাইড হয়, কোনোটাও যাতে হচ্ছে 360 ডিগ্রি ঘুরে যে এসে স্পেস নষ্ট না হয়। সেই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের কাছে। আমাদের ডিজাইনাররা সেটা নিয়ে কাজ করেছে এবং এসির বাতাস আসা যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ মেনটেন করে আমরা প্রত্যেকটি ডোরই আমরা করেছি হচ্ছে স্লাইডিং ডোর। দ্যাটস ওয়াই এখানে আপনি দেখবেন কোথাও কোনো জায়গা নষ্ট হয়নি, প্রত্যেকটি জায়গাকে আমরা পারফেক্টলি ইউটিলাইজ করার চেষ্টা করেছি এখানে। বাসায় যখন আমি ঢুকি, বলে না যে হোম ইজ দ্য প্লেস ওয়ার দ্য হার্ট ইজ, তো ওরকম একটা অবস্থা, আসলে খুব রিল্যাক্সড ফিল করি আর কি। তো এখানে কিছু আসলে কালার কম্বিনেশনের কথা বলতে হয়, যেমন আমাদের ফ্লোরটা হচ্ছে যে গ্রে এরিয়াটা, এবং এই কালারের জন্য খুব চকচকে একদম চোখে লাগে, হ্যাঁ, আই ক্যান সি মাই রিফ্লেকশন, ওরকম না। তো এইটাও আমার কাছে খুব সুদিং লাগে। তারপরে হচ্ছে লিভিং এরিয়ার যে সোফাগুলো আছে, সেই সোফার কালারটাও আমার কাছে মনে হয় যে আই সুদিং এবং চোখে কোনো বেশি ইম্প্যাক্ট ফেলে না। সো সব কিছু মিলাই বাসার ভেতরের যে কালার কম্বিনেশন এবং ওয়ালের যে কালারগুলো করা হয়েছে, তো ওটাও কিন্তু একদম সাদার যে ভ্যারিয়েন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কালার নিয়ে কাজ করেছি। তারপর আমাদের মাস্টার বেডরুম এবং গেস্ট বেড বা চাইল্ডস বেডের যে বেড হেড যে এরিয়াটা, সেখানেও আমরা কিন্তু ইলিউশন পেইন্টগুলো করা। তো এই ইলিউশন দেখতে দেখতে মনে হয় আমরা ইলিউশনাল হয়ে যাই এবং ভুলে যাই সারাদিনের সেই ক্লান্তিটা। সাদামাটা সিম্পল ভাবে জীবনযাপন করি এবং সব কিছুই চেষ্টা করছি সিম্পলের মধ্যেই রাখতে। সাধারণত আমাদের এই বর্তমান এই দেশের যে ফ্ল্যাটগুলো হয়, এগুলো হচ্ছে আপনার
ট্রেডিশনাল যে ফার্নিচারগুলো হয় এই ফার্নিচারগুলো নিয়ে উঠে পড়তে হয়, বাট ট্রেডিশনাল ওয়েতে যেগুলো হয় এগুলোর প্রশস্ত বা ডেপ যেটা আমরা বলি এগুলো অনেক বেশি হয়। কিন্তু আমরা বর্তমানে যে ফ্ল্যাটগুলো পাই এগুলো তুলনামূলক আগের বাসাগুলোর থেকে এখন অনেক ছোট রুম হয়। সো আমি যদি একটা 13 ফিট বাই 13 ফিট রুমে যদি 2 ফিট জায়গা যদি আমি ক্যাবিনেটে বসিয়ে ফেলি বা আলমিরা বসিয়ে ফেলি এবং একটা খাট যদি 5 ফিট বাই 7 ফিট থাকে, আলটিমেট আমার রুমে খুবই ন্যারো স্পেস থাকে, যেটা হচ্ছে খুব কষ্ট করে আমার চলাফেরা হয়। সো এই জায়গা থেকে আমরা যদি বের হয়ে আসতে চাই অবশ্যই আমরা ইন্টেরিয়র ডিজাইন করতে হবে। ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে যেন আমাদের এই পার স্কোয়ার ফিটে কেনা বাসাটা ক্লায়েন্টের 1 ইঞ্চিও নষ্ট না হয়। ক্লায়েন্টের দিক থেকে ফিডব্যাক এবং হচ্ছে আমার যখন একটা ছোট জিনিস খুব নিজের বেবি যখন আস্তে আস্তে বড় হয় এবং পরিপূর্ণ বয়সে যায় তখন যতটা ভালো লাগছে, আমাদের এই কাজটা 0 থেকে শুরু হতে হতে যখন আজকে বড় হয়ে গেছে এবং একটা ইউজেবল জায়গায় চলে গেছে, সো আমাদের কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখে। শান্তি বলতে আসলে যেটা আমরা বুঝি যে মানসিক এবং শারীরিক দুটো থেকেই আসলে খুব বেটার একটা ফিল, যেটা আমার কাছে মনে হয় মানসিক শান্তি আসলে এখানে আমি পাই। এবং আমার ওয়াইফ বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস নিয়ে স্ট্রেসড ফিল করতো আগে, কিন্তু এই বাসাতে যখন আমরা মুভ করি ও আমাকে বলছে যে অল অফ মাই স্ট্রেসেস আর গন। কোথায়, কিভাবে বলে আমি জানি না, কিন্তু এখানে আমার কাছে মনে হয় দেয়ার ইজ সাম সর্ট অফ ম্যাজিক অ্যান্ড দ্যাট ম্যাজিক ইজ পিস। আসলে আমার লাইফে যদি শান্তির কথা বলি, আমি এখানে আসার পর আমার মনে হয় যেন সেই পিসটা আমি খুঁজে পেয়েছি। তো হ্যাঁ, এক কথায় যদি আমি বলি আমার একটা শান্তি এখানে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন এক তরুণ দম্পতি কিভাবে তাদের বাড়িটিকে মনের মতো করে সাজিয়েছেন। এভাবে যখন সকল চাওয়া পাওয়ার মেলবন্ধন ঘটে তখনই তৈরি হয় স্বপ্নের বাড়ি। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট কাজী নুরুল করিম স্যার। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার, আপনার এক্সপিরিয়েন্সটা নিয়ার অ্যাবাউট 53 ইয়ার্স ধরে, এবং এই সময়টাতে আপনি পুরো পরিবর্তনটা দেখেছেন। সো আপনি যদি একটু ছোট করে এই বিবর্তনের গল্পটা আমাদেরকে একটু বলতেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা। আমাদের দেশে যে প্রচলনটা ছিল সেটা হলো স্থপতির সংখ্যা ছিল কম। এই বিল্ডিং ডিজাইনগুলি সাধারণত পুরকৌশল এবং অন্যান্য পেশার লোকজনই বেশি করত। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে স্থাপত্যের একটা প্রভাব এই সমস্ত ইমারত নির্মাণ মানে বিষয়ে চলে আসে। শুরুটাই যেভাবে হয়েছিল যে ইটের উপর ইট গেঁথে দালান তৈরি করবার যে প্রবণতা, সেটা আস্তে আস্তে প্রয়োজনের তাগিদেই দেখা গেল যে ইট থেকে কংক্রিট, কংক্রিট থেকে আরও বিল্ডিং মেটেরিয়াল চেঞ্জ হচ্ছে। এই যে পরিবর্তন আমরা আজকে দেখতে পাচ্ছি, আজকে যেখানে আছি বিয়ন্ড দি লিমিট যেতে পারছি, এগুলি আসলে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে বিল্ডিং মেটেরিয়ালের অবদান অনেকখানি। এই যে একটা টাইম, লম্বা একটা সময়, এর মাঝখানে কোন কাজগুলো বেশি করা হয়েছে? আমাদের দেশে তো আগে শিল্প কারখানা ছিল না। আমরা আগে প্রথমে একতলা বাড়ি করতাম, তারপর দেখা গেল এগুলি ওয়াক আপ 5 স্টোরির 5 তলা পর্যন্ত হচ্ছে, তারপরে আস্তে আস্তে কন্ডোমিনিয়াম হচ্ছে বিভিন্ন জায়গায়। আস্তে আস্তে যখন আমাদের শিল্পায়ন শুরু হলো তখন দেখলাম যে বিভিন্ন ধরনের শিল্প কারখানা এগুলিও তৈরি হচ্ছে। তারপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাট, ব্রিজ, কোনোটাই কিন্তু আজকে আর মানে আমাদের চর্চার বাইরে নাই। তো দীর্ঘ এই সময়, এই অর্ধ শতাধিক বছর এই পেশায় থাকাকালে আমি তো দেখছি যে করিনি এমন কোনো কাজ নাই। যে কোনো কাজই আমার কাছে আসুক, তা সে ছোটই হোক আর বড়ই হোক,
আমি মনে করি যে একজন স্থপতি তার পেশা যদি যথার্থভাবে কাজ করতে চায় তাহলে সেখানে প্রত্যেকটা কাজেই কিন্তু এক ধরনের আনন্দ আছে। বিল্ডিং ম্যাটেরিয়াল একটা ইম্প্যাক্ট আছে এই যে নতুন টেকনোলজি এবং নতুন যে মডার্ন বিল্ডিংগুলো হয় সেটার সাথে। সো এই জায়গাটাতে যদি আমরা একটু রেসিডেন্সিয়াল প্রজেক্ট এবং আমরা যদি বলি আসলে ফ্যাক্টরি যে প্রজেক্টগুলো হবে, ইন্ডাস্ট্রিয়াল যে প্রজেক্ট হয় বা অন্যান্য যে প্রজেক্টটা আছে, সেখানে এই যে বিল্ডিং ম্যাটেরিয়ালের একটা ইম্প্যাক্ট এবং ডিজাইনের ক্ষেত্রে এটা আসলে কিভাবে আপনি দেখছেন, মানে এবং কি চ্যালেঞ্জ আপনি আসলে এখানে ফেস করেন কাজ করতে গেলে? না, এখন তো চ্যালেঞ্জটা কমে গেল বলা যায়। বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা হসপিটাল বিল্ডিং বা একটা এয়ারপোর্ট সার্ভিস বিল্ডিং যে সমস্ত জায়গায় মানে মানুষের জন্য ব্যবহার হয়, সাধারণ মানুষের জন্য, এই প্রত্যেকটা নিজস্ব একটা ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আসলে বিল্ডিং ম্যাটেরিয়াল চুজ করার প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন বিল্ডিং মেটেরিয়াল এগুলি আসলে আমাদেরকে সহায়তা দিচ্ছে। তার মধ্যে রঙও একটা বড় একটা জায়গা হয়তো বা ভূমিকা পালন করে। প্রত্যেকটা বিল্ডিং বা প্রত্যেকটা প্রজেক্ট করতে গেলে এক একটা গল্প আপনাদেরকে জানতে হয়, ক্লায়েন্টের প্রোফাইল এবং আদার থিংস। সো এই জায়গাগুলোতে রঙের যে শেডটা থাকে, সেই শেডটাকে কোনোভাবে যখন ফাইনাল ডিজাইন করে ফেলেন তখন কি আসলে কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে যে দেখতে কেমন হবে বা আসলে এটার ইউজারটা কেমন হবে, সেক্ষেত্রে কি কোনো ধরনের ইম্প্যাক্ট করে? রঙের দুইটা দিক আছে। একটা দিক হলো এর হিউ, মানে রঙটা কীরকম, সাদা না কালো নাকি নীল নাকি হলুদ, এইটা যেমন একটা গল্প। আর একটা গল্প হলো কম্পোজিশনটা কী, কেমিক্যাল কম্পোজিশনটা কী। আমি চাইলেই কিন্তু আমি একটা ইটের উপরে আমি যে কোনো রং লাগাইতে পারি না। রঙের আমাদের সমস্যা হচ্ছে আমরা বিল্ডিং মেটেরিয়ালকে সত্যিকার অর্থে রিড করি না, যেটা আমাদের অবশ্যই করা উচিত। রং নির্ধারণ করার সময় রঙের শুধুমাত্র রংটা দেখে কিনবেন না, এর যে কেমিক্যাল কম্পোজিশন আছে, কোনটার উপরে লাগানো উচিত, কি লাগানো উচিত, সেটাও কিন্তু খুব জরুরি। আমরা সব রঙের পেছনেই কিন্তু একটা আন্ডারকোট ব্যবহার করি। এই আন্ডারকোটের ব্যাপারে আমি এটা অনেকটা বলা যায় যে একটা রিভলিউশন এর মতো আর কি। আমার কাছে আমার মনে হয় যেন আমরা একটা ধারণা যে স্টিল, যে কোনো স্টিল মেম্বারের উপর একটা রেড অক্সাইড লাগাই দিই, কিন্তু আসলে রেড অক্সাইড কি কোনো আন্ডারকোট দিচ্ছে আমাকে? না, কারণ অক্সাইড যেখানে আছে সেখানেই করোশন আছে। এই বেস প্রিপারেশনটা হলো রঙের যে পরিসমাপ্তি, যেটা দিয়ে আমরা উপরের প্রলেপটা দিই, তার চাইতে কিন্তু আন্ডারকোটটা বেশি ইম্পর্টেন্ট। সারফেস প্রিপারেশন যদি আমরা সারফেস প্রিপারেশন থেকে শুরু করে তোমার ওটার প্রত্যেকটা লেয়ার এবং চিন্তা করতে হবে। চিন্তা না করে যদি আমি যে কোনো রং লাগাই দিই, সেটার কালার মানে হিউ যাই হোক, এটার বাইরের যে রূপটা আছে, যেটা আমরা বলছি, যেটা আমরা গল্পে বলছিলাম, যেটা একটা গল্প তৈরি করে, নিশ্চয়ই গল্প তৈরি করে, কিন্তু আমি প্রপারলি যদি ব্যবহার করি, এবং সেটা সাস্টেনেবিলিটিরও প্রশ্ন আছে, যে আমি যে প্রপারলি যদি সারফেস প্রিপারেশনটা না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি যে যত দাম দিয়েই রংটা ব্যবহার করি না কেন, আলটিমেটলি গল্পটা কিন্তু অল্প দিনে শেষ হয়ে যাবে। স্যার, আপনার এই এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, আমাদেরকে অনেক ডিটেল ব্যাপার অনেক এক্সপ্লেন করে বললেন, ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ আমাকে এখানে বলবার জন্য। আমার মনে হয় যে আমাদের আসলে অনেক বড় দায়িত্ব আছে, সবাইকে আসলে বোঝানো যে আসলে কি করা উচিত, কি কাজটা, কোন কাজটা সঠিকভাবে করা উচিত। দর্শক, আজকে আমরা এই ডিটেইলে ডিসকাশন করলাম বিল্ডিংয়ের অনেকগুলো খুঁটিনাটি ব্যাপার নিয়ে, এবং আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে, জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি নির্মাণ বিষয়ক যে কোনো জিজ্ঞাসার কথাও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.